প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাজনোবা জাবিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ফয়েজ আহমদ, এখন আসলে বাংলাদেশের আলোচনার মূল বিষয় হলো খালেদা জিয়া, আর বিশেষ করে এই ফাঁকে উঠে আসছে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনীতি, তার আপোষহীনতা, তার সাহস, তার দেশপ্রেম। আপনি এখন এই সরকারের দায়িত্ব রয়েছেন ঠিকই, কিন্তু আপনি, আমি জানি, খুব কঠিনভাবে আপনি একজন রাজনৈতিক রিপোর্টার হিসেবে কাজ করছেন দীর্ঘদিন। এই যে তাকে আপনি কিভাবে দেখছেন? রাজনীতিতে আনকম্প্রোমাইজ থাকতে থাকতে নিজেকে একটা সিম্বলে পরিণত করেছেন। উনি ইউনিটির সিম্বল হয়েছেন। নিঃসন্দেহে শি ইজ নো মোর পলিটিশিয়ান অফ অনলি বিএনপি। তিনি শুধু বিএনপির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। আমি বলবো যে জাতীয় মুরব্বী হয়ে ওঠার জন্য যতগুলি গুণ উনি কিছু করতে হয়নি, ওনার কার্যক্রমে ওনাকে সেই জায়গায় নিয়ে গেছে। রাজনীতির ভয়াবহ প্রতিহিংসার যে আইকনিক ফিগার শেখ হাসিনা, সে দিনের পর দিন তার প্রধানতম রাজনৈতিক প্রতিপক্ষকে একের পর এক আঘাত করে জেলের মধ্যে আটকে রেখে তার স্বাভাবিক জীবনযাত্রা তাকে হত্যা করার একটা পরিকল্পনার মধ্যে সে ছিল আসলে। সুতরাং ওই জায়গাতেও বেগম জিয়া কখনোই কম্প্রোমাইজ করেননি। উনি রাজনীতিতে যখন নিষ্ক্রিয় ছিলেন, অর্থাৎ ওনার জেল জীবন যে সময় তিনি রাজনীতিতে ছিলেন না, পরবর্তীতে ওনাকে যখন শেখ হাসিনার অ্যাডমিনিস্ট্রেশন নানান 4টি শর্তে ওনাকে মুক্ত রেখেছিলেন, বাসায় রেখেছিলেন, বিশেষত কোভিডের সময় ওনাকে নিয়ে আসার পর সে সময় শর্ত দিয়ে দিচ্ছিলেন কোনো বক্তব্য দিতে পারবেন না বিবৃতি। এই ওনার রাজনৈতিক নিষ্ক্রিয়তা বা রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ না থাকার পরও বিএনপির রাজনীতিতে ওনার প্রভাব যেভাবে ছিল, আপনি যদি খেয়াল করুন গণ অভ্যুত্থান পরবর্তী সময় ওনার নীরব থাকার মধ্য দিয়েও এর একটা প্রভাব, ইতিবাচক প্রভাব আমাদের জনজীবনে, আমাদের রাজনৈতিক জীবনে মারাত্মকভাবে এসেছে। আপনি খেয়াল করবেন যে এখানে আর কোনো রাজনীতিবিদই 5 আগস্টের পরে যারা বন্ধুপ্রীতম অবস্থার মধ্যে ছিল, একের সঙ্গে অন্যের বন্ধুত্ব ছিল, তারা কিন্তু একে অন্যকে নানানভাবে তির্যক মন্তব্য করেছেন, রাজনৈতিক কারণে সমালোচনা করেছেন, কিন্তু কোনো পলিটিশিয়ানই বেগম জিয়াকে নিয়ে, তার অবস্থান নিয়ে, তার ব্যক্তিত্ব নিয়ে, তার রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য কেউ করেননি। অর্থাৎ আমি যে জায়গাটা বলছিলাম, যে আপনি যদি ওনার রাজনৈতিক যে অবস্থান বা ব্যক্তি হিসেবে বেগম জিয়া যে জায়গায় চলে গেছেন, বাংলাদেশের গণতন্ত্র পুনর্নির্মাণ, বাংলাদেশের গণতন্ত্র টিকিয়ে রাখার স্বার্থে বারবার যে ওনার ত্যাগ, সেই জায়গাগুলিকে যদি আপনি বিবেচনা করেন, ইভেন আপনি যখন তিনি রাজনৈতিক দলের নেত্রী হিসেবে বিএনপির দায়িত্ব গ্রহণ করেন, তখন তিনি কিন্তু ইয়াং লেডি ছিলেন। তার পুরো যৌবন, তার সারাটা জীবন তিনি কিন্তু এই দেশের মানুষের পিছনে দিয়েছেন। সে অর্থে ব্যক্তিগত জীবন বলে ওনার আর কিছু ছিল না কখনো। ফয়েজ আহমদ, কেউ কেউ বলেন, শুধু বলেন না, বাস্তবতা সেটা আমাদের দেশের এই 54 বছর বয়স, বাংলাদেশের বয়সে যত রাজনীতিবিদ এসছেন, তার মতো দেশপ্রেমিক মানুষ বা দেশপ্রেমিক রাজনীতিবিদ কিন্তু খুঁজে পাওয়া কঠিন হবে। কি বলবেন? টু সাম এক্সটেন্ট এটা ভেরি ট্রু। এই কারণে যে আমরা তো আসলে ওনার যে স্বামী জিয়াউর রহমানকে দেশপ্রেমিক হিসেবে নানানভাবে ওনার মুক্তিযুদ্ধ অবস্থান থেকে শুরু করে ওনার ফ্যামিলিকে বিসর্জন দিয়ে মুক্তিযুদ্ধে উনি রিভলভ করেছিলেন, নিজের পরিবারকে ক্যান্টনমেন্টে রেখে দিয়ে সে সময়, তাই না? সেগুলি তো দেখি, কিন্তু দীর্ঘ সময় রাজনীতির যে রেস, সেখানে তো জিয়াউর রহমান ছিলেন না। এর ফলে এই জায়গাগুলি নিয়ে হয়তো খুব বেশি আলাপ হওয়ার সুযোগ কম। কিন্তু আমরা বেগম জিয়াকে রাজনৈতিক রেসে আমরা লম্বা সময় ধরে দেখছি। ওনার ধৈর্য, ওনার সবচেয়ে বড় গুণ ছিল উনি বেফাস কোনো কথাবার্তা বলতেন না। ওনার রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ শেখ হাসিনার যেটা সবচেয়ে নেগেটিভ দিক ছিল, এই জায়গায় বেগম জিয়া খুবই শক্তিশালী জায়গা ছিলেন। এবং বেগম জিয়া বারবার তার কর্মস্পৃহা, তার কাজের পরিধি দিয়ে বুঝিয়েছেন যে উনি সবার আগে বাংলাদেশকেই অবস্থান দেন। উনি অন্য কোনো দেশের মুখাপেক্ষী হয়ে, অন্য কোনো দেশের দাস হয়ে এখানে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই ধরনের নীতিতে কখনো বিশ্বাস করেছেন বলে ওনার রাজনৈতিক জীবন থেকে, ওনার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে এখনো প্রমাণ হয় না। সুতরাং ওই জায়গা থেকে আপনি ডেফিনেটলি দেশপ্রেমের, এটা তো আসলে মাপার কোনো চাবিকাঠি আমাদের কারো হাতেই নেই।
তবে আমাদের কাছে যা দৃশ্যমান সেটা হচ্ছে যে উনি বাংলাদেশের স্বার্থে কোনো ধরনের কম্প্রোমাইজ কখনো করেননি কোনো কারোর সঙ্গেই। ডাক্তার তাজদুবা জাবিন, আমরা একটা জিনিস লক্ষ্য করি, রাজনীতিবিদদের মধ্যে একটা চালাকি থাকে, সামনে একটা কথা বলে পিছনে আর একটা কথা বলে। আমরা যারা সাংবাদিকতার সাথে জড়িত এবং বিশেষ করে আমি তো ইউনিভার্সিটি রিপোর্টার থেকে খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমি দেখেছি যে উনি সামনে যা বলতেন পেছনে সেই অবস্থা নেই। মানে রাজনীতিতে যে চালাকি বলে একটা শব্দ আছে, কোনোদিন তার মধ্যে দেখা যায়নি। সম্ভবত সে কারণে তরুণরা তাকে একটা অন্য দৃষ্টিতে দেখে। কি বলবেন? ওনার বিভিন্ন বক্তব্যে দেখবেন উনি নিজ দলের নেতা কর্মীদের কিন্তু অনেক সমালোচনা করতেন সব সময়, এবং কখনো অয়েলিং করে উনি কথা বলা বা এটার ব্যাপারে ওনার কিন্তু একটা মানে ওনার বক্তব্যগুলা, ওনার মেসেজগুলা খুব স্পষ্ট ছিল। এবং এই যে সংবিধানের বিষয়ে, যে সংবিধান ছুঁড়ে ফেলে দেব, এই উনি কিন্তু স্পষ্ট জানতেন, এবং ওনার প্রত্যেকটা বক্তব্য বা পদক্ষেপ বা প্রত্যেকটা রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক ছিল। তো এখনকার প্রজন্ম যেরকম আমরা বলি যে আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব বা মানে কারো দাসত্ব বা আধিপত্য থেকে আমরা রাজনীতি করব না, এটা কিন্তু আমরা এই বেগম জিয়ার সাথে আমরা রিলেট করতে পারি। বিশেষ করে এই সংবিধান, এই যে সংবিধানটাকে একটা দল নিজের মতো করে সাজিয়ে পুরা দশকের পর দশক বাংলাদেশকে শোষণ করেছে, এই সংবিধানটাকে যে গণতান্ত্রিক করার যে একটা যুদ্ধ এই প্রজন্মের রাজনীতিবিদরা শুরু করেছে, এটা কিন্তু আমরা বেগম জিয়ার বক্তব্যে সবসময় দেখেছিলাম। এবং নিজ দলের নেতাকর্মীদের উনি যেভাবে সমালোচনা করতেন ওনার বিভিন্ন বক্তব্যে, আরেকটা যেটা আপোষহীন, এইটা আপনি ধরেন 90-এর পরে আন্দোলনের পরে এরশাদ বিরোধী আন্দোলনের সময় ওনার ভূমিকা আছে, কিন্তু খুব কাছে এই যে ধরেন 2017-তে যে ওনার দেশে ফিরে আসা, উনি নিশ্চিত জানতেন ওনাকে কিন্তু জেলে ঢোকানো হবে। এটা জেনেও উনি যে দেশে ফিরে এসেছেন এবং নিজে ওই রায়ের দিন, মামলার রায়ের দিন উনি আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে উনি আদালতে হাজির হয়েছেন এবং পরে উনি কারাবরণ করেছেন। এই যে ওনার এই জার্নিটা, ওনার এই দৃঢ়তাটা, এটা কিন্তু তরুণ প্রজন্ম খুব মনে করে, এবং এটার থেকে কিন্তু অনেক কিছু আমরা বার্তা পাই, যেটা আমাদেরকে এই যে একটা দৃঢ় দেশের পক্ষে একটা দৃঢ় সিদ্ধান্ত নিতে কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করে। আরেকটা ব্যাপার যে উনি যদি জেলের সবসময় কিন্তু ওনার অসুস্থতাকে হাসিনারা সরকাররা বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে খুব মানে ওনার অসুস্থতাটা নিয়ে রাজনীতি করেছে, এবং হাসিনাও কিন্তু ওনার এই অসুস্থতাটাকে বারবার বিএনপির সাথে নেগোসিয়েশনের একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছে, যে ওনাকে মুক্তি দেওয়া হবে, এটা রাজি হও, এটা 24-এর ওনাদের অধীনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে রাজি হও, ওনাকে বিদেশ যেতে দেওয়া হবে। ওনাকে বারবার কিন্তু এটার জন্য মূলামূলির একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছে, কিন্তু বেগম জিয়া কিন্তু এটাতে রাজি হন নাই। এবং ওনার এই যে দৃঢ়তা, ওনার এই যে এটা মেনে নেওয়া, উনি হয়তো জানতেন না যে গণ অভ্যুত্থান করে এই সরকারের এই ফ্যাসিস্ট থেকে আমরা মুক্ত হব, কিন্তু তারপরও কিন্তু উনি ধৈর্য নিয়ে, এই যে বললেন না রাজনীতি থেকে আসলে নিষ্ক্রিয় করে দেওয়া, ওনার এই নিষ্ক্রিয়তাটাই কিন্তু সবচেয়ে বেশি সক্রিয় ছিল আসলে। ওনাকে কখনোই মানে অপ্রাসঙ্গিক করতে পারে না কেউ। আমরা কিন্তু বিএনপির অনেক সমালোচনা করি এবং এখনো করি, আমরা কিন্তু ওনাকে এই মানে আলাদা করতে পারি, যে খালেদা জিয়াকে কিন্তু আমরা বিএনপি থেকে আলাদা করতে পারি, এবং ওনার নিজের কথাবার্তায়ও কিন্তু এটা অনেকবার এসেছে। ফয়েজ আহমদ, নোবেল পুরস্কার পাওয়ার পর শেখ হাসিনা যেরকম আচরণ করেছিলেন প্রফেসর ইউনূসের সঙ্গে, ঠিক বিপরীত আচরণ করেছিলেন বেগম খালেদা জিয়া, এবং তার পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন, সংসদে যেভাবে বক্তব্য রেখেছেন, সেটি একটা ঐতিহাসিক ঘটনা। এবং আমরা এটাও জানি যে প্রফেসর ইউনূসের অগাধ শ্রদ্ধা রয়েছে বেগম খালেদা জিয়ার প্রতি। বিশেষ করে গত বছর যখন সেনাকুঞ্জে যে বক্তব্য রেখেছেন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে, সেটা একটা ল্যান্ডমার্কের মধ্যে রয়ে গিয়েছে। আমরা দেখলাম যে তাকে এই সরকার ভিভিআইপি মর্যাদা দিয়েছে। এখানে একটা প্রশ্ন, দুটো প্রশ্ন আপনাকে আমি করতে চাই। একটি হলো যে এই সিদ্ধান্তটি সরকার কেন নিলেন, আরেকটা প্রশ্ন বারবার উঠে আসছে যে কারণে, সেটি হলো যে এই ভিভিআইপির যে মর্যাদাটা, সেটি হলো তার পরিবারের সদস্যরা পাবেন কিনা। এখানে প্রথম বিষয় হচ্ছে, আমি একটু বলি যে প্রফেসর ইউনূস যখন নোবেল পুরস্কারে ভূষিত হন,
তারপরে তার সঙ্গে কে কি ধরনের আচরণ করেছে, সেইটা কিন্তু এই সমস্ত ঘটনার জন্য কোনোভাবে বিবেচ্য বিষয় নয়। বেগম জিয়া বাংলাদেশে সম্মানের একদম সর্বোচ্চ শিখরে আছেন, এতে কোনো সন্দেহ নেই। সর্বস্তরে এই বিশ্বাসটা আমাদের আছে। কিন্তু ওনাকে এই পর্যায়ে ভিভিআইপি মর্যাদা কেন দিতে হলো সেটার আমি একটু ব্যাখ্যা দিই। আপনি যখন ওনাকে রাষ্ট্রীয় বিভিন্ন প্রোটোকলের মধ্যে মর্যাদার জায়গায় নিয়ে আসতে চায়, রাষ্ট্র মনে করে যে ওনার শেষ দিনটিও যেন সম্মানের হয় দেশে, তখন কিছু লিগ্যাল ফ্রেমওয়ার্কের প্রয়োজন হয়। আপনাকে ঠিক কোন প্রোটোকলে কি ধরনের সম্মান দেখানো হবে তার কিছু ক্রাইটেরিয়া ঠিক করে রাখতে হয়। এটা সরকারের দিক থেকে সেরকমই একটা রেসপন্স। আর আপনি যেটা বলেছেন যে ওনার পরিবারের সদস্যরা এই সুবিধায় আওতাভুক্ত হবেন কিনা, অ্যাপারেন্টলি আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত না। দেখুন, বেগম জিয়া কিন্তু আমাদের কাছ থেকে এই সম্মানটুকু চাননি। সরকারের দিক থেকে তার পরিবারের সঙ্গে এবং তার দলের সঙ্গে এই আলাপটা করা হয়েছিল যে আমরা এইভাবে চিন্তা করছি। তারা অসম্মতি দেননি, তারা এটাকে ইতিবাচকভাবে নিয়েছেন, সেটাই। আবার ওনার পরিবারের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কারোর জন্য, পরিবারের সদস্যের কারোর জন্য আলাদা করে কোনো নিরাপত্তা চাওয়া বা আলাদা করে কোনো প্রোটোকল চাওয়া এই ধরনের ঘটনা ঘটেনি। সুতরাং কোনো কিছু যদি ঘটে এই ধরনের, সেক্ষেত্রে তার রিকোয়েস্টের প্রেক্ষিতে রেসপন্সটা হবে। সুতরাং এখন পর্যন্ত আমি আইন যতটুকু বুঝি, আমি বেগম জিয়ার ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ সরকার নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাতে আমার রেসপন্স হচ্ছে, আমি আপনাকে যে রিপ্লাই করতে পারি সেটা হচ্ছে যে এখন পর্যন্ত এই সুবিধাটা শুধুমাত্র বেগম জিয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকেন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, রয়েছেন ডক্টর তাজনুবা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আমরা একটু রাজনীতিতে আসি। নির্বাচন, গণভোট একসঙ্গে হচ্ছে। আমরা দেখলাম যে তফসিল ঘোষণার একটা সম্ভাব্য তারিখও জানানো হয়েছে। আমরা এটাও দেখছি যে সরকার গণভোটের বিষয়ে নানান ধরনের প্রচারণা চালাচ্ছে। বুধবারও আমরা দেখলাম যে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসব মুখর। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলগুলো যত সরব, গণভোট নিয়ে তত নয়। কি বলবেন? খুব স্বাভাবিক। আমি এটাকে খুব নেতিবাচকভাবে দেখি না ফরিদ ভাই। এর কারণ হচ্ছে গণভোট একটা টু সাম এক্সটেন্ট এখন ইমোশনের বিষয়। গণভোট আমাদের একটা প্রিন্সিপালের জায়গা। গণভোট সবার সম্মতির একটা কেন্দ্রতে পরিণত হয়েছে। এটা যেমন সত্য, তেমনি ধরুন ডক্টর তাজনুবা জাবিন যদি ইলেকশনে কন্টেস্ট করেন, উনি নিজের বিজয়ের জন্য যতটা মনোযোগী হবেন, গণভোটের বিষয়ে কিন্তু উনি ততটা মনোযোগী হতে পারবেন না। এটা রিয়েলিটি। সুতরাং ওই জায়গায় আমাদেরকে একই সঙ্গে এই জিনিসটা চিন্তা করতে হবে, দল হিসেবে রাজনৈতিক দলগুলো একটু কালেকটিভ জায়গায় থাকবেন এখানে, যে গণভোট যে হচ্ছে এটা যেন ওনারা ভুলে না যান দল হিসেবে। আবার যিনি প্রার্থী, দলের প্রার্থী, তাকে আসলে আপনি যতই যাই বলেন না কেন, তিনি তার বিজয় নিশ্চিত করার জন্য সর্বোচ্চ মনোযোগী থাকবেন। এটা আমাদের রাজনৈতিক বাস্তবতা। তো সেক্ষেত্রে সরকারের কিছু ভূমিকার ব্যাপার আছে, সরকারের বাইরে এখানে নাগরিকদের কিছু ভূমিকা আছে। এসব মিলিয়ে আমি মনে করি যে নির্বাচন যত কাছাকাছি আসবে, আমাদের গণভোটের বিষয়টা আরো মানুষের কাছে আরো পপুলার হয়ে উঠবে এবং মানুষ এই বিষয়গুলিতে আরো পরিষ্কার হবে। ইলেকশন কমিশনও কিছু ভূমিকা রাখবে। সুতরাং এটা নিয়ে আমরা দেখলাম 1 ঘন্টা সময় বাড়িয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি। ওটা তো যে আমাদের ধরেন আমরা এমনিতে বাস্তবতা যদি আপনি চিন্তা করেন খুব প্র্যাকটিক্যালি, যে আমাদের এখানে 3 ব্যালটে ভোট দিতেও কিন্তু মানুষ অভ্যস্ত লোকাল গভর্নমেন্ট ইলেকশনের সময়।
তারপরেও যেহেতু একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস হচ্ছে, ইলেকশন কমিশন সতর্কতার জায়গা থেকে খানিকটা সময় বাড়িয়ে নিয়েছে, এটা খারাপ নয়। এটার জন্য 2 ভোটেই ইতিবাচক প্রভাব পড়তে পারে। কাস্টিং যদি বিবেচনা করেন, আপনি টার্ন আউটটা যদি বিবেচনা করেন, তাহলে ওই ইয়ের দিক থেকেও আপনি দলীয় নির্বাচনের যে প্রতীক ব্যালট, সেখানেও যেমন সংখ্যা বাড়তে পারে, একই সঙ্গে গণভোটের সংখ্যা বাড়তে পারে। আর মূল কথা হচ্ছে, যেহেতু কয়েক সেকেন্ড অ্যাটলিস্ট বেশি সময় তো লাগবে, সেটা ধরে হয়তো 1 ঘন্টা, সারাদিনের ঘন্টার মধ্যে 1 ঘন্টা বাড়ানো হয়েছে। আমি মনে করি না যে এটা দলগুলির কাছে উপেক্ষিত হবে ফাইনালি, বিকজ দলগুলি নির্বাচনের মধ্য দিয়ে আমরা আশা করছি যে সেটা হলো যে আপনি যেটা বলছেন যে প্রার্থী করবে না, ঠিক আছে, এটা তো আমি একমত, কিন্তু দলগুলো থেকে তো একদম আমি ওটাই বলছি যে আপনি যদি ওইভাবে বিবেচনা করেন যে দলগুলি তো নির্বাচিত হয়ে সংসদ পরিচালনা করার জন্য চিন্তা করবে, রাষ্ট্র পরিচালনার চিন্তাই করবে, সেক্ষেত্রে কোন রাষ্ট্রটি তিনি পরিচালনা করতে চান সেটা তো চিন্তা করতে হবে। সো একটা আইডিয়াল রাষ্ট্র অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাষ্ট্রের মানুষ স্বপ্ন দেখেছে, সেই রাষ্ট্রের জন্য যদি গণভোট প্রয়োজন হয়, সেখানে যদি গণভোটে হ্যাঁ প্রয়োজন হয়, সেক্ষেত্রে দলগুলি এই বিষয়ে আমার মনে হয় খুব সতর্ক থাকবে এবং খুব সহযোগী ভূমিকা রাখবে। ডক্টর তালতুমা, আপনি কি বলবেন এই বিষয়ে? আসলে এই জুলাই সনদ নিয়েই তো গণভোটটা, এবং গণ অভ্যুত্থানের পরে যদি এই নতুন রাজনৈতিক পক্ষটা না থাকতো, যদি পুরনো এস্টাবলিশমেন্টটা থাকতো, তাহলে আমার সন্দেহ যে এই সংস্কার বা এই আলোচনাটাই আদৌ হতো কিনা। সো যেহেতু এটা আমাদের মানে গণ অভ্যুত্থানের পরে গণতন্ত্রের উত্তরণের জন্য এই সংস্কারগুলোর জোরালো দাবি আমাদের পক্ষ থেকেই এসেছে, আমাদের বলতে শুধু এনসিপি না, তরুণদের পক্ষ থেকেই এসেছে। সো আমার মনে হয় যে হ্যাঁ, এটার প্রতি আমাদের গুরুত্বটা সর্বাধিক থাকবে, এবং এই জন্য আসলে আমরা 2টা নির্বাচনের কিন্তু সময় 2 দিন চেয়েছিলাম, কিন্তু তারপরেও যে গণভোটটা হচ্ছে এবং এটার জন্য অধ্যাদেশ জারি হয়েছে, এখন ইসিকেও নির্দেশ দেওয়া হয়েছে, এটাকেও আমরা পজিটিভ। আপনাদের দলে কোনো পরিকল্পনা রয়েছে এ ব্যাপারে কোনো প্রচারণা চালানো? এবং এটা নিয়েই কিন্তু আমরা বেশি প্রচারণা, এটাতেই কিন্তু আমাদের পুরো মনোযোগটা গত 8 মাসের দল ফরমেশনের পর থেকে। এখন তো আছে, কিন্তু আমাদের বেশিরভাগ সময়টাই কিন্তু আমাদের মনোযোগটা সংস্কারের এই জুলাই সনদে আমরা সাইন করলাম না, যাতে এটার বাস্তবায়নটা হয়। আমাদের দল গঠনের কিন্তু মনোযোগ আমরা কম দিতে পেরেছি, এবং নির্বাচন কেন্দ্রিক কাজ তো আরো আমরা কম করতে পেরেছি। অনেক দল, সব দল এখনো প্রার্থী ঘোষণা করেছে, আমাদের এখনো মনোনয়ন মানে প্রার্থী তালিকা প্রকাশ হয়নি। তো আমার কাছে মনে হয় যে এটা আমরা তো অবশ্যই দায়িত্ব নিয়ে সবার কাছেই এটার প্রচার করব, কারণ এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দাবি ছিল। এবং জুলাই সনদ এমনও যদি আমরা না জিতলেও যাতে জুলাই সনদ পাশ হয়ে আসে, এটা হচ্ছে আমাদের একটা দাবি, আকাঙ্ক্ষা থাকবে, আমাদের এটা চেষ্টাটাও থাকবে মানুষকে বোঝানো। পাশাপাশি এই যে সরকার যে উদ্যোগটা নিচ্ছে, বিশেষ করে প্রবাসীরাও কিন্তু এই গণভোটে ভোট দিতে পারবে, মানে অংশ নিতে পারবে, এটাকে আমি খুবই পজিটিভলি দেখি। এবং গত 50 বছরে এই প্রথম প্রবাসীরা, কারণ প্রবাসীদের ভোট বা এই জুলাই অভ্যুত্থানের পরে তাদের যে ভূমিকা, এটা কিন্তু একটা বিশাল ডিসাইসিভ একটা ব্যাপার হয়ে যাবে, কারণ প্রায় 8 to 10% মতো ভোট ওখানে, এবং এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তাদের ভোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো সব মিলায় আমার কাছে মনে হয় যে হ্যাঁ, হয়তো গণভোটটা নতুন হওয়াতে এবং বিষয়বস্তুগুলা একটু জটিল করে হয়তো অনেকে আমরা বলছি, যারা চায় না যে গণভোটে জুলাই সনদ পাশ হোক, তারা হয়তো মানুষকে বলছো এভাবে যে এটা আমি বুঝি না, যারা মানে গ্রামের অঞ্চলের মানুষজন বুঝবে না। তো আমাদের কথা হচ্ছে যে ওনারা বলছে যে গণভোটে না রেখে নির্বাচনী ইশতেহারে রাখো যার যার। তো আমাদের কথা হচ্ছে যে যদি নির্বাচনী ইশতেহারে বুঝে, তাহলে এখানে কেন বুঝবে না? আপনারা নির্বাচনী ইশতেহারে কিভাবে বুঝাবেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ নিয়োগ লাগবে, এটা তাহলে ওখানে কিভাবে বুঝাবেন? সো আমার মনে হয় যে এই প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের নিজেদের দলীয় স্বার্থ, এবং যেটা বললো যে ক্ষমতায় যাবে তার কিন্তু, যে ক্ষমতার কাছাকাছি তার কিন্তু একটা ইকুয়েশন থাকে, সে কিভাবে গিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। সো ওই স্বার্থটার আসলে উপরে গিয়ে যদি জুলাই সনদটা দেশের জন্য সে মনে করে, যে দল মনে করে যে দেশের জন্য এটা খুবই দরকারি, এই 2025 সালে এসে গণ অভ্যুত্থানের পর সে যাতে গণভোটের জন্য প্রচার করে। ডক্টর জাবিন, এখানে না ভোটের সুযোগ রয়েছে গণভোটে, আপনি কি মনে করেন কোনো রাজনৈতিক দল না ভোটের পক্ষে কোনো ধরনের মনোভাব প্রকাশ করতে পারবে?
এটার তো জুলাই সনদের যে 4টা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না তার রাজনীতি? এখানে যে এখন হয় কি, মানুষ বিভিন্ন মেকানিজম করে রাজনৈতিক দলগুলো, মানুষ বলতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমরা কিন্তু অতীতে দেখেছি যে দেশের স্বার্থটা বাদ দিয়ে বা ওই ঝুঁকিটা নিয়েও কিন্তু তারা যে কোনো মূল্যে নিজের স্বার্থে কিন্তু এটা ধরে রাখতে চায়। আপনি দেখেন রিসেন্টলি আরপিও সংশোধন করে কিন্তু জোটবদ্ধ দলগুলো নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, এটা এই বিধানটা সংশোধন করেছিল। রাজনৈতিক দলগুলো কিন্তু নিজেদের স্বার্থে আবার এই বিধানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছে, এটা পরিবর্তন করার চেষ্টা করছে। তারপর পুলিশ সংস্কার কমিশনের অধ্যাদেশটা অনুমোদন হতে দেয় নাই। তারপর এই যে প্রশাসনে যে সব রদবদল, ম্যাসিভ চেঞ্জ হচ্ছে, গতকালও প্রায় 500টার উপরে থানায় ওসি নিয়োগ হয়েছে, তার মধ্যে অধিকাংশ নতুন ডিএমপিতে এখনো হয়নি। এই যে সবকিছু কিন্তু নিজেদের স্বার্থকেন্দ্রিকই হচ্ছে এখানে। এবং ইলেকশন কমিশনারদের যে যতটুকু আয়োজন নির্বাচন ঘিরে, যতটুকু পরিকল্পনা, সেটাও কিন্তু তাদেরকে প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনিচ্ছাকে মাথায় রেখে কিন্তু সাজাতে হচ্ছে। তারাও কিন্তু এক ধরনের চাপে আছে। সো এইটার ঊর্ধ্বে গিয়ে আমার কাছে মনে হয় যে না ভোটে যদি তাদের স্বার্থে আঘাত হয়, তারা কিন্তু এটা প্রচার করতে পারে, যদিও তাদের ঝুঁকি থাকে। কিন্তু আমাদের আহ্বান থাকবে যে অ্যাটলিস্ট এই এতগুলা মানুষ মারা যাওয়ার পর এই যাতে তারা দেশের স্বার্থে অন্তত এটা ভোটের জন্য উদ্বুদ্ধ করে মানুষকে। ফয়েজ আহমদ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এবারে নির্বাচনে জোট বা সমঝোতায় তেমন নতুন কোনো মেরুকরণ জমে উঠছে না। সেই পুরনো যে জোটগুলি ছিল তারাই রয়েছে। কেন নতুন কোনো মেরুকরণ গড়ে উঠলো না বা উঠছে না? একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যদি আপনার কাছে জানতে চাই, কি বলবেন? না, এটা আমার কাছে মনে হয় যে প্রথমত হচ্ছে যে রাজনৈতিক মেরুকরণের একটা বড় পরিসর হচ্ছে যে এখানে আগামী নির্বাচনে যে রাজনৈতিক দলগুলি অংশ নিচ্ছে তারা প্রত্যেকেই, আপনি যদি বর্ডার স্কেলে চিন্তা করেন, তারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ল্যান্ডস্কেপ থেকে তারা এটা বিবেচনা করছে। সুতরাং সবগুলি দলের অবস্থান অনেক যে দূরত্বপূর্ণ আমি তা মনে করি না, অনেক নৈকট্য রয়েছে তাদের। তারপরেও নিজ নিজ রাজনৈতিক বয়ান, বিবৃতি, মতাদর্শ পার্থক্য রয়েছে, সেগুলির আলোকেই তো একটা জোট তো ইতিমধ্যে একদম একটা চূড়ান্ত শেপ নিয়েছে যে ইসলামপন্থী বেশ কয়েকটি রাজনৈতিক দল একটি জোট করেছে। অপর একটি রাজনৈতিক দল, ওনাদের দলের সঙ্গে একটি রাজনৈতিক দলের আলাপ আলোচনা আমরা কাগজে দেখছিলাম, খবরে আসছিল, কিন্তু সেটা আমরা কোনো চূড়ান্ত জায়গায় দেখিনি। আমি এখানে, আপনি যেটা বলছেন যে আমি একজন পলিটিক্যাল প্রতিবেদক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে যতটুকু আমি বুঝি, সেটা হচ্ছে যে এইটা শেপ নিতে বা এইটা ঠিক কি হবে আমি শিওর এই কারণে আমার পলিটিক্যাল সেন্স তাই বলে কিছু একটা হবে। সেইটা আমার মনে হয় আরো সপ্তাহখানিক প্রয়োজন হবে। নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত, প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এটা একটু ডিফিকাল্ট। প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নেগোসিয়েশন শেষ হয়ে যাওয়ার পরে সেটা ডিসপিউট মীমাংসা হবে। ধরুন মনোনয়নপত্র জমা দেওয়া পর্যন্ত, প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নিজেদের মধ্যে এই আলাপ আলোচনাগুলি তারা চালিয়ে যাবে। সুতরাং এই পর্যন্ত আমাদের হাতে একটা বড় সময় যে আমরা পলিটিক্সে কি আসলে নতুন মেরুকরণ দেখতে পাবো। আমার ধারণা ইতিবাচক হবে। এটা সবাই বাংলাদেশপন্থী চিন্তা করবেন, বাংলাদেশের স্বার্থের বিষয়ে চিন্তা করবেন, গণতান্ত্রিক অগ্রযাত্রার কথা চিন্তা করবেন। সেই বিবেচনায় এটা খারাপ হবে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি যেটা আবারও বলছি যে মানে আমার সরকারি পজিশন থেকে নয়, বরঞ্চ আমি একজন রাজনৈতিক প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে এই সময়ে মানে ঠিক নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির যে চরিত্র দাঁড়ায়, তারা যা করেন সেই কর্মকাণ্ডের অতীত বিশ্লেষণ করে আমার কাছে মনে হয় একটা শেপ আসবে খুব দ্রুতই। ডক্টর জাবির, আসলে রাজনৈতিক জোট বা সমঝোতা আপনারা কিন্তু লাইমলাইটে রয়েছেন, আপনারা কোন দিকে যাচ্ছেন এটাই আসলে সবার আলোচনা হচ্ছে। আপনারা নিজে কিছু কিছু উদ্যোগ নিচ্ছেন আপনাদের পক্ষ থেকে, বা একটা জোট করা যেটা ফয়েজ বলছিলেন, কিন্তু সেটা জমে উঠছে না। ইতিমধ্যে বোধহয় 4বার আমরা এরকম খবর শুনলাম, এই দলের সঙ্গে, সেই দলের সঙ্গে, ওই দলের সঙ্গে, কিন্তু কোনোটাই তেমন একটা জমে উঠছে না। এবং আপনাদের ব্যাপারে এই টকশোতে আমরা সম্ভবত আপনার সাথে কিংবা আপনার দলের আরেকজনের সাথে কথা বলছিলাম যে আপনারা রাজনৈতিক জোটের ব্যাপারে একটা ভুল করেছিলেন শুরুতেই, যে আমরা কোন দলের সঙ্গে যাবো না এরকম একটা মেসেজ দিয়েছিলেন। না দিলে হয়তো আপনাদের বার্গেনিংটা একটু ভালো হতো। এখন আপনারা এক দলের সঙ্গেই আলাপ আলোচনাটা চলছে, সেখানে নানান ধরনের খবর আসছে। আসলে আপনারা অনেক সময় মিডিয়ার সব খবর উড়িয়ে দেন,
কখনো কখনো, কিন্তু আসলে সব উড়িয়ে দেওয়ার মতো না, কিছু খবর তো আসেই এবং কিছু ঘটনা তো ঘটেই। এই যে আপনারা আসলে কোন দিকে যাচ্ছেন, আদৌ যাচ্ছেন কিনা, মাঝখানে আমরা শুনলাম যে আপনারা নিজেরা নির্বাচন করবেন, একদম চূড়ান্ত সিদ্ধান্ত, কিন্তু আবার দেখলাম আবার অন্যরকম একটা ডেভেলপ ঘটলো। একটু স্পষ্ট করবেন আমাদের দর্শকদের জন্য। মিডিয়াতে উড়িয়ে দেওয়ার মতো না, নিশ্চয়ই এই লাস্ট যে জোটের কথাটা হচ্ছিল, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, তাদের সাথে একটা জোটে বা একটা তৃতীয় শক্তি, বিএনপি জামাতের বাইরে একটা তৃতীয় শক্তি হওয়ার, যাদের সাথে এই সংস্কার কেন্দ্রিক একটা কাছাকাছি অবস্থানে আমাদের ছিল, সেটা নির্বাচনী জোট না, এক ধরনের একটা রাজনৈতিক সমঝোতা বা রাজনৈতিক জোটের দিকে আমাদের আলোচনাটা চলছিল। এবং আপনারা নিশ্চয়ই পেপারে পড়েছেন যে ওখানে রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের ব্যাপারে আমাদের নির্বাহী সভাতে অনেকেই, মেজরিটি 90% উপরই ওখানে সিদ্ধান্ত হয়েছে তারা। কারণ এখানে আসলে আমরা কিন্তু জোটের ব্যাপারে আগ্রহী, যদিও মিডিয়াতে এই খবরটা মিথ্যা মিশিয়ে আসছিল যে আমরা একেবারে জোটের বিরোধী, এবং দুজন উপদেষ্টাকেও এখানে ড্র্যাগ করা হয়েছিল। বিষয়টা এরকম না, বিষয়টা ছিল যে আপ বাংলাদেশের নেতৃত্ববৃন্দ কিন্তু নাগরিক কমিটি যখন ছিল আমাদের, তখন কিন্তু আমাদের সাথে সংযুক্ত ছিলেন, এবং পার্টি ফরমেশনের আগেই কিন্তু তারা নানা ধরনের অভিযোগ এনে কিন্তু তারা দলে আসলেন না। তো এখন আবার যে তারা দলে যুক্ত হতে যাচ্ছেন, এখন দেখেন আমরা কিন্তু একটা প্রসেস না, আপ বাংলাদেশের ব্যাপারে তো আপনাদের সিদ্ধান্তই হয়েছে যে আপনারা জোট করেন বা সমঝোতা করেন, আপ বাংলাদেশ এখানে থাকছে না। না, জোটটা যে থেমে গেল বা এই আলোচনাটা যে পর্যায়ে থেমেছে বা যে যতটুকু এসেছে, এটা কিন্তু এই জায়গাটাতেই, আমরা কিন্তু জোটের বিরোধী ছিলাম না। তো এখন হচ্ছে আমরা যে তাদের সাথে জোট করতে চাচ্ছি না, যারা আমাদেরকে ছেড়ে গেল তারা আবার আসতে চাচ্ছে, সো এটা আমার মনে হয় তাদের পক্ষ থেকে একটু আত্মসমালোচনাটা দরকার, যে কেন আমরা তাদের ব্যাপারে না ভোট দিচ্ছি। কারণ সব সময় যে আপনি বললেন না, এনসিপিকেই আসলে কাট করায় দাঁড়াতে চায় যে আমরা বিএনপির সাথে যেতে চাচ্ছি, আমরা জামাতের সাথে যেতে চাচ্ছি, তারা কেন আমাদেরকে নিতে আগ্রহী বা আমাদের সাথে জোট করতে আগ্রহী, এটা কিন্তু কখনো আসে না। তাদের যদি কোনো আগ্রহ না থাকে, তাদের যদি কোনো বেনিফিট না থাকে, তাহলে তারা কেন এনসিপির সাথে 8 মাসের একটা রাজনৈতিক দলের সাথে তারা জোট করতে চাইবে? সো একদিকে ঝুঁকে যাওয়া এরকম কোনো কিছু আমার কাছে মনে হয় না এখন এটা এরকম কোনো পেজে আছে, যদিও মিডিয়াতে বিভিন্ন পন্থী হিসেবে অনেক নিউজ আসছে। আমরা এখন পর্যন্ত এককভাবে মানে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং ওখানেই আছি। তবে হ্যাঁ, এই যে 2 জন ছাত্র উপদেষ্টার ওনারা কোন দলে যোগ দেয়, দেখেন ওনারা পদত্যাগ করে ওনাদের যে কোনো দলে যোগ দেওয়ার তাদের পূর্ণ অধিকার আছে, তাদের রাজনৈতিক অধিকার আছে, কিন্তু এটাও ঠিক তাদের উপর আমাদেরও কিছু অধিকার আছে। এটা কিন্তু মানে তারা কিন্তু শুধু ছাত্র উপদেষ্টা না, তারা বাংলাদেশে তাদের ইন্ট্রোডাকশনটাই হয়েছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নেতা হিসেবে। সো তাদের উপর কিন্তু মানুষেরও একটা দাবি আছে। আমরা যারা এই মানে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আই ক্যান নট চুজ ওয়ান অফ দেম, আমি কিন্তু তাদের মধ্যে থেকে একজনকে চুজ করে নিতে পারি না। আই ওয়ান্ট টু চুজ অল দেম টুগেদার, হ্যাঁ, অ্যাজ এ লিডার। সো তাদের একটা নেতৃত্বের যে দল, তার অধীনে রাজনীতি যারা করতে চায়, তাদেরও কিন্তু একটা অধিকার আছে তাদের উপর। সো এটাও আমাদেরকে চিন্তা করতে হবে যে তারা কোন দলে যুক্ত হচ্ছেন, তারা কি রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন, সেটার উপরও আমার কাছে মনে হয় যে এই আমরা কোন দিকে যাব বা কিভাবে এককভাবে নির্বাচন করব বা কারোর সাথে আমাদের কোনো সমঝোতা থাকবে কিনা, সেটাও অনেকখানি নির্ভর করছে। আরেকটা বিষয় যেটা বিভিন্ন পত্রপত্রিকায় গতকালও এসেছে যে নানান ধরনের সিদ্ধান্তহীনতায় আছেন বা কোনো কিছু সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না উপদেষ্টা। আমি আসলে এটার ব্যাখ্যাটা একটু অন্যভাবে দিতে চাই যে আমরা কতটুকু আসলে তাদেরকে সাহায্য করছি সিদ্ধান্ত নিতে। একদিকে আমরা গত 8 মাসে মানে পান থেকে চুন খসতে পারে না, সব ব্লেম আফটার ব্লেম এই 2 জন উপদেষ্টাকে দিয়েছি, তাদেরকে সব ধরনের মানে বাধা দিয়ে তাদের সিদ্ধান্ত নিতে, তাদেরকে একটা হোস্টাইল সিচুয়েশনে পড়ে আরেকদিকে বলছি যে তারা ভুল করছে। সো আমরাও কতটুকু হেল্প করছি তাদেরকে সিদ্ধান্ত নিতে, সেটাও কিন্তু আমাদের একটা সমালোচনার জায়গা আছে যে আমরা তাদের জন্য হেল্পফুল হচ্ছি কিনা। কারণ হুট করে গণঅভ্যুত্থানের পরেই সরকারের দায়িত্ব নেওয়া বাংলাদেশের এরকম একটা পরিবর্তিত পরিস্থিতিতে, তারপর পুরো
অন্তর্বর্তী সরকারের সব দোষ দায়ভার তাদের দিকে যাওয়া। 300টা আসনে কে কোথায় বরাদ্দ এটা কখনো নিউজে আসে না। ঢাকার কোন কোন আসনে কার কার নামে বরাদ্দ আসে, সেই দেবিদ্বার আর মুরাদনগরী আপনার বরাদ্দ আসে, এগুলাই নিউজে আসে। সব দোষই কিন্তু এই দুইজনের। আরেকটা বিষয়, তো এই সবকিছু একটা কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে তাদের যে একটা সিদ্ধান্ত নিতে একটা সময় লাগবে, বা তাদের সাথে যুক্ত যে দলটা আছে তাদের যে একটা সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগবে, আমার কাছে মনে হয় এটাকে নেতিবাচক হিসেবে দেখার কোনো উপায় নাই। যেভাবে পত্রিকাতে হেডলাইন করে সিদ্ধান্তহীনতায় ভুগছে, এটা তো খারাপ কিছু না। এরকম একটা ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের যাদের উপর সব ধরনের মানে কি বলবো চোখ, সব ধরনের ক্যামেরা, তাদের সিদ্ধান্ত নিতে এই যে সব ধরনের সমালোচনার চোখ। আরেকটা জিনিস আমি আজকে এটা বলে আমি শেষ করব, আপনার বয়সটাও চিন্তা করতে হবে। আমি 27-28 বছর বয়সে আমি কি মানে আপনিই চিন্তা করেন আপনি কতটুকু সিদ্ধান্ত, যারা এইসব সমালোচনা করছে তাদের 27-28 বছর ছেলে মেয়েদের তারা তো হাতের তালুতে করে রেখেছে। আমরা তাদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে আমরা অংশ নিলাম, এরপর আমরা আশা করছি তারা ফেরেশতা হয়ে পুরো বাংলাদেশকে উদ্ধার করবে। আমি শুধু এখানে 2জন ছাত্র উপদেষ্টার কথা বলছি না, আমি তাদের প্রত্যেকের কথা বলছি। এই ছেলেগুলাকে আমরা কতটুকু হেল্প করলাম, নাকি এই দুর্নীতি যখন 16-17 বছর ধরে পুরো দেশটা খালি করে ফেলেছে, আমরা তো কোনো আওয়াজই তুলিনি, আমি কোনো আওয়াজ করি নাই, কিন্তু আজকে এসে আমি সব দোষ তাদেরকে দিলাম যে তোমরা এটা করছো, ওটা করছো, এটা করছো, এটা এই সিদ্ধান্ত নিতে পারছো না, তোমাদের জন্য এটা তো উচিত হচ্ছে না। আমরা নিজেরা কতটুকু তাদেরকে হেল্প করছি। আরেকটা বিষয় হচ্ছে যে এই পুরো নির্বাচন কেন্দ্রিক সমীকরণটা বা এই আয়োজনটার মধ্যে আমাদের দাবি বা এনসিপির কতটুকু দাবি এখানে প্রতিফলিত হয়েছে। সেই বিপ্লবী সরকার গঠন থেকে শুরু করে এটা আমরা পেরে উঠি নাই। আমরা জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমরা কোনো রাজনৈতিক ঐক্যমত্য কারো সহযোগিতা পাই নাই। আমরা রাষ্ট্রপতির ব্যাপারে আমরা কোনো রাজনৈতিক সহযোগিতা পাই নাই। জুলাই সনদ সেই আমাদেরকে ফেলে সবাই তারা সই করেছে। এখন জাতীয় নির্বাচনের সময়টাও কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের মতো করেই হচ্ছে, গণভোটও ওই একই দিনে যা ওদের মতো করেই হচ্ছে। তাহলে পুরো দায়ভারটা কিন্তু আপনি দিচ্ছেন একটা পক্ষকে, নতুনদেরকে। আর যখন হচ্ছে এটার কি বলবো সুফল বা এটার ক্রেডিটের কথা আসছে, তখন হয়ে যায় যে শুধু ওদের কয়েকজনের জন্য তো হয় নাই। একটা লাইন, এটা আমি জানি না এটা এর আগে কেউ বলেছে, আপনার ভাষা আন্দোলনে 52 ভাষা আন্দোলনে আমরা সবসময় উচ্চারণ করি কি রফিক, সালাম, বরকত, জব্বার। এই জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু নাহিদ, আসিফ, মাহফুজ আক্তার, হাসনাত এদের নাম উচ্চারিত হবে, এটা তো হয়ে গেছে, ইটস ডান। সো এটা আমাদেরকে মেনে নিতে হবে এবং আমার মনে হয় তাদেরকে একটা সঠিক সিদ্ধান্তে আসতে তাদেরকেও একটা স্পেস দেওয়া উচিত। ফয়েজ আহমদ, সেই পুরনো কথা যেটা বলা হয়ে থাকে আমাদের দেশে যে রাজনীতির শেষ বলে কথা নেই, যে আমি ব্যক্তিগতভাবে কথাটি ঘোরতর বিরোধী। এর মানে এই বক্তব্যের মাধ্যমে আসলে নীতিহীন রাজনীতির একটা বার্তা দেওয়া হয়। আপনি লক্ষ্য করছেন যে তরুণদের নিয়ে যে দলগুলো প্রচন্ড সমালোচনা করছে, তারা এবার তাদেরকে দলে নিতে পারে, এটা মোটামুটি স্পষ্ট, অথবা তাদের হয়ে ইলেকশন করতে পারে। তাহলে যারা অভিযোগ করলেন সেটা কেন করলেন, আবার কেন আবার এই ধরনের একটা নেগোসিয়েশনে যাচ্ছেন, কি বলবেন? আপনি যেটা বললেন রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, সেটার আপনি আবার কঠিনভাবে বিরোধী। হ্যাঁ, মানে লজিক আছে আপনার। জি জি। আবার আমি মনে করি কি, এই যে কথাটা এর একটা আলাদা মিনিং আছে। সেই মিনিংটা হচ্ছে বেসিক্যালি, যদি ইতিবাচকভাবেই আমি বলি, ধরুন আদর্শ, মতাদর্শ, অপর প্রিন্সিপাল এগুলি ঠিক রেখে যখন আপনি কোনো সিদ্ধান্ত নেন, আজকে আপনি সেই যে সিদ্ধান্তটা নিচ্ছেন, আপনার কাছে 2 সপ্তাহ পরে মনে হতে পারে যে না, আমার প্রিন্সিপাল ঠিক রেখেই আমার এই সিদ্ধান্তের চেয়ে ওরকম সিদ্ধান্ত বেশি কার্যকরী হতে পারে। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি সময় সবচেয়ে বড় সত্য। সময় ডিসাইড করে দিবে আপনার কি করা উচিত। ধরুন মানে এখানে আমি একটা এক্সাম্পল দিই, যেহেতু অভ্যুত্থানের বিষয়টা আলোচনায় আসলো। যেদিন আসিফ মাহমুদ বললেন যে আগামীকাল নয়, মানে পরশু নয়, কাল, তাই না, দ্যাট ইজ দ্য টাইম। আমি মোটামুটি নিশ্চিত শেখ হাসিনা যদি আরো 24 ঘন্টা সময় পেত, শুধুমাত্র সে একটা তো হচ্ছে সে কাভার করে ফেলার একটা সুযোগ তৈরি হতো, আর একটা হচ্ছে আমাদের আরো বেশি প্রাণ ঝরত, তাই না? সুতরাং সময়ের চেয়ে বড় সত্য আমার কাছে আর কিছু নেই। সময় ডিসাইড করে দিবে আপনাকে আপনি কি করবেন। তো সেই জায়গায় পলিটিক্যাল পার্টি কখনো কখনো বলবে যে আমি কোনো জোটে যেতে চাই না, এর পলিটিক্যাল কারণ থাকতে পারে। তার নিজ দলের নেতাকর্মীদেরকে এক ধরনের বার্তা দেওয়ার বিষয় হতে পারে যে আমরা
নির্বাচন করলে আমরা কিভাবে করব, আমরা রাজনীতি করলে কিভাবে করব, তার জন্য এক ধরনের মাইন্ডসেটের দরকার আছে। আবার কখনো কখনো সে বলতে পারে যে ওই রাজনৈতিক দলের সঙ্গে আমার যে আলোচনা হচ্ছে সেটা ইতিবাচক, সেটা আমার মতাদর্শের সঙ্গে, আমার রাজনৈতিক গোলের সঙ্গে অনেকখানি মিলে বলে আমরা হয় রাজনৈতিক জোটে যেতে পারি, নয়তো নির্বাচনী সমঝোতে যেতে, নানান রকম হয়। সুতরাং এটা সময়কে গুরুত্ব দিয়ে নিজের ক্যাপাসিটির উপরে প্রপার বিশ্লেষণ করে এবং যার সঙ্গে যাচ্ছি তার রাজনৈতিক সদিচ্ছা কিনা সেটাকে বিশ্লেষণ করতে হবে। ধরেন ইউজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের পলিটিক্সে আমরা কিন্তু বহু রাজনৈতিক সম্ভাবনা পলিটিশিয়ানকে ইউজড হয়ে যেতে দেখেছি। আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের এখানে খুবই খুবই গ্লোরিফাইড পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এরকম মানুষ রাজনীতিতে সারা দেশের মানুষের কাছে অবস্থান তৈরি করতে পারেননি। আপনি যদি এই এক্সিস্টিং সময়ে আপনি যদি বিবেচনা করেন এইভাবে, ধরুন ফর এক্সাম্পল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তাদের যেই প্রার্থী খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে 236 জন বা সামথিং, এই তালিকার মধ্যে কয়েক ডজন আছে কিন্তু শুধু তার নির্বাচনী এলাকায় পরিচিত নয়, বরঞ্চ জাতীয়ভাবে পরিচিত, জাতীয় নেতা। আবার আপনি অপরদিকে যদি দেখেন জামাত ইসলামী আরো বহু আগে তার প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেখানে কিন্তু আপনি মুষ্টিমেয় জাতীয় নেতা এবং অনেক নেতা আছে যার নিজের কনস্টিটিউয়েন্সির মানুষও তাকে চেনে না ভালো করে, কিন্তু সে দলগতভাবে শুরু থেকে 1 বছর ধরে এফোর্ট দিয়ে মানুষের কাছে যাচ্ছে। বিএনপির এখানে অ্যাডভান্টেজ, তার নেতাদেরকে মানুষ বেশি চেনে। এই বিবেচনা যদি আপনি করেন দেখবেন যে থার্ড পজিশনের যদি বিবেচনা করেন এনসিপিতে সবচেয়ে বেশি মানুষ চেনে এরকম নেতা আছে। এখন এনসিপি সেটাকে কাজে লাগাতে পারবে কিনা, আমি যেটা বললাম গ্লোরিফাই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অনেকের থাকে, সেটাকে ধরে রাখা খুব ইম্পর্টেন্ট। একটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এনসিপির বয়স হলো 8 মাস, ফেব্রুয়ারি 28। এবং এই দলটি যখন হলো তরুণদের, তখন একটা গ্রুপ নানান গ্রুপ থেকে তাদেরকে কিন্তু একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি প্রান্তিক শব্দটা বললাম, শেষ করে দেওয়া, আসলে এরকম চেষ্টা হয়েছে। তাদের নিবন্ধন নিয়ে যে ধরনের হয়েছে, আবজাব দল নিবন্ধন পেয়ে গিয়েছে, কিন্তু তাদের নিবন্ধন নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে অবাক করার বিষয়। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা হবে, কিন্তু আরেকটা দলের জন্য তো হবে, এটা গেলো একটা দিক। আর দেখলাম তাদের বিরুদ্ধে খুব পরিকল্পিতভাবে যে ধরনের নেতিবাচক প্রচার হয়েছে, এবং কারা প্রচার, এমন লোকও প্রচার করেছেন যে সে নিজেই নেতিবাচক। এর মানে নতুন শক্তি উঠতে দেওয়ার একটা বাধার প্রবণতা আমরা লক্ষ্য করেছি। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমি মনে করি এনসিপির বিরুদ্ধে যতটা ভয়াবহ সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন বলেন, ছোটখাটো ঘটনায় নানান বড় করে প্রচারের বিষয় বলেন, এগুলি যা হয়েছে এগুলি খুব সামান্য, খুবই সামান্য। এনসিপি তো তখন জন্ম হয়নি। এই নেতৃত্ব বাংলাদেশে কত বড় ঘটনা ঘটিয়ে ফেলেছে, কত জনের কত রকম ক্ষতি করে ফেলেছে, আপনি কল্পনা করেন একবার। তাহলে সে আপনি তো সিম্পলি কিভাবে চিন্তা করি আমরা, শেখ হাসিনা পালিয়েছে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, এতটুকুতে থেমে যাইতো? আপনি কি বুঝতে পারতেছেন যে গলির মুখের যে পান দোকানের কাছ থেকে তোলা তুলতো সেই লোকটার নেটওয়ার্ক পাল্টে গেছে? এরা তো সবাই পালায়নি, সো তারও তো শত্রু এনসিপি। আপনি কি বুঝতে পারছেন যে গত 8 মাসে এনসিপি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার পর তার দলের কার্যালয়ের সামনে যতবার ককটেল বিস্ফোরণ হয়েছে আর কোথাও সেটা হয়নি? এর কারণ কি? মানে আওয়ামী শক্তি মনে করে তার প্রিন্সিপাল অপোজিশন হচ্ছে। ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু যখন ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলোর পক্ষ থেকে যখন এনসিপিকে আক্রমণ করা হয়, সেটাকে কিভাবে দেখবেন? এটা হচ্ছে আসলে উঠতে না দেওয়া। এটা এই যে যারা রাজনীতিতে আসার আগে এত বড় গণ অভ্যুত্থান সফল করে ফেলতে পারে, তাদের রাজনীতিটা শুরুর আগেই এটা হচ্ছে বিভাজন সৃষ্টি করে এটাকে নষ্ট করে দেওয়া, এই শক্তিটাকে উঠতে না দেওয়া। তা না হলে আপনি দেখেন এই 3 জনের মধ্যে নিউজ আসে উপদেষ্টাদের অনুসারী। এখানে তো কেউ কারো অনুসারী না, এখানে আমরা তাদের সবার নেতৃত্বে আমরা এখানে রাজনীতি করতে আসছি। এখানে আমি মনে করি পলিটিক্যালি যেটা চ্যালেঞ্জের বিষয় সেটা হচ্ছে এনসিপি কে ডিসাইড করতে হবে সে পলিটিক্যাল পার্টি হিসেবে আসলে দাঁড়াতে চায় কিনা। যদি এই সিদ্ধান্তে তারা উপনীত হতে পারে তাহলে আর কোনো কিছুই কোনো বিষয় না। এটা যেহেতু রেসটা অনেক লম্বা, জনাব নাহিদ ইসলামের একটা বক্তব্য দেখলাম, ওনারা 10 ইয়ার্স এর একটা গোল সেট করেছেন, ভেরি ফাইন। ওই গোল সেট করে যদি পরিকল্পনা মাফিক এগোতে পারেন, রাজনীতিটা দাঁড় করতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষ তার ডেস্টিনি খুঁজে নিবে। ফয়েজ আহমদ এবং ডক্টর তাজনুবা জাবিন, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।